দীর্ঘ ২১ ঘন্টার আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠক। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুদেশের এই প্রথম প্রত্যক্ষ আলোচনাটি কোনো ফলাফল ছাড়াই ভেস্তে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। অন্যদিকে এই ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিকে দায়ী করেছে তেহরান। পাকিস্তান থেকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাউথ এশিয়া পাকিস্তানের এডিটর ইন চিফ মাশকাত আহসান। মাশকাত আহসান, আপনাকে স্বাগত জানাই। অনেক আশা করেছিলাম আমরা পাকিস্তানে যে বৈঠকটা হচ্ছে একটা স্থায়ী শান্তির পথ খুঁজে পাবো। শাহবাজ শরীফও বলেছেন যে একেবারে চুক্তি না হলেও শান্তি চুক্তি মেনে নিতে হবে। মানে কেন, যদি আলোচনায় ব্যর্থ হয় এই শান্তি চুক্তিটা মানতে হবে কেন? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। এখানে ওই উভয় পক্ষ যে শর্তগুলো দিয়েছিল সেইখানে কিন্তু বেশ কিছু শর্তে উভয় পক্ষ রাজি হয়েছে। আপনি যেটা একটু আগেও রিপোর্টে দেখলেন যে একমাত্র সমস্যাটা যেটা তৈরি হয়েছে তা হচ্ছে ওই পারমাণবিক অস্ত্র ইরানের কাছে আছে কিনা এই বিষয়ে নিশ্চিত হতে চায় ওয়াশিংটন, এবং সে ব্যাপারে তেহরান তাদেরকে নিশ্চিত করতে চায় না সেই প্রসঙ্গটি। আর হরমুজ প্রণালীর ব্যাপারটাও তো রয়েছে। তো এখন আপনি তো জানেন নিশ্চয়ই যে গত ফেব্রুয়ারিতেও একটা শান্তি সম্মেলন হয়েছিল ওয়াশিংটন এবং তেহরানের এই পারমাণবিক অস্ত্র বিষয়ক বিশেষজ্ঞদের জেনিভায়, এবং সেইটা যখন একটা পরিণতি পেতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই দেখা গেল যে এই যে সাম্প্রতিক যে ইরানের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ এটা এসে গেল। ফলে তেহরানের পক্ষে ওয়াশিংটনকে বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে। তেহরান বলছে যে তারা কেবলমাত্র বেসামরিক উদ্দেশ্যে, ধরুন বিদ্যুৎ উৎপাদনের মতো উদ্দেশ্যে তাদের এই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা সেটা করে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে যে না, তেহরান অস্ত্র বানাচ্ছে। এখন আপনি জানেন যে ইসরায়েলের কাছে কিন্তু এই প্রকল্প রয়েছে, পারমাণবিক প্রকল্প। ইসরায়েল এটাকে অ্যাম্বিগুইটির জায়গায় রাখে, মানে তারা বলেও না যে তাদের অস্ত্র আছে, আবার নেই এটাও নিশ্চিত করে না। কিন্তু সে ব্যাপারে কখনো আমরা দেখি না যে যুক্তরাষ্ট্র তাদের উপরে চাপ দিচ্ছে। কিন্তু ইরানের ব্যাপারে কিন্তু যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তারা কিন্তু নিশ্চিত করেছে, এবং ইরান সবসময় তাদের জন্য দরজা খোলা রাখে যে সেখানে গিয়ে দেখে আসতে যে তারা অস্ত্র বানাচ্ছে নাকি এটা বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহার করছে। কাজেই এইখানে যতটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু যুক্তরাষ্ট্রকেই বলা যায় যে এই শান্তি আলোচনার জন্য সক্রিয় হতে। প্রথমে কিন্তু ইরান এখানে আসেনি এবং ইরানকে সেখানে রাজি করাতে হয়েছে, এবং ইরানে এখনো কিছু তাদের শীর্ষ পর্যায়ের লোকজন রয়েছে যারা মনে করে যে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্র যদি তাদের ওই রকম একটা কট্টর অবস্থান যেটি খানিকটা অযৌক্তিকও দেখাচ্ছে সেখান থেকে সরে না আসে, তাহলে কিন্তু আবারও একটা যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাবার আশঙ্কা রয়েছে, যেটা আমরা আসলে কোনোভাবেই চাই না। আমার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় যে এখন ইরানকে যে জায়গায় নিয়ে যাওয়া হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মাধ্যমে, সেই জায়গাটায় এখন ইরান ইচ্ছে করলে যদি তার কাছে পারমাণবিক অস্ত্র থাকে সে কিন্তু ব্যবহার করতে পারে, যেটি হয়তো কদিন আগেও এটা ভাবার দরকার ছিল না, কারণ সে সেরকমভাবে আক্রমণের মুখে পড়েনি। এখন যদি তারা ব্যবহার করেই ফেলে, বিষয়টা তো বিশ্বের জন্য ভালো হবে না, তাই না? নিঃসন্দেহে এটা তো আপনি জানেন যে এটা এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যদি এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হয়। কিন্তু এখানে ইরানের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে সেটা কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সেকেন্ড করেছে। তারা কিন্তু কিছুদিন আগে জানিয়েছে যে ইরানের কাছে এরকম তারা অস্ত্র তৈরি করছে না। এমনকি রাশিয়াও বলেছিল যে যদি এই নিয়ে এতই কথাবার্তা হয় তাহলে ইরানে যে ইউরেনিয়াম রয়েছে সেগুলো না হয় আমাদের কাছে জমা রাখা হোক নিরাপত্তার কারণে। সেটা তো যুক্তরাষ্ট্র মেনে নেয়নি কোনো কারণেই। আর হরমুজ প্রণালীর ব্যাপারটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে পৃথিবীর 20% জ্বালানি সেখান দিয়ে পারাপার হয়, এবং ইরান এইখানে এখন বলেছে যে কেবলমাত্র
ব্যবসা বাণিজ্যের স্বার্থে জাহাজ চলাচল করতে পারবে, কিন্তু কোনো সামরিক জাহাজ চলাচল করতে পারবে না, এবং তাদেরকে কিনা আপনাকে ইরানি মুদ্রায় সেখানে ট্যাক্স দিতে হবে। কাজে এই জায়গাটাও যুক্তরাষ্ট্রের জন্য খুব জটিল হয়ে গেল। তবে একটা জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের নিজের অর্থনীতিও খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার যে বাস্তবতা রয়েছে সেটার কারণেই তারা এই শান্তি আলোচনা বা সমঝোতার মধ্যে যেতে বাধ্য হয়েছে। কাজেই এখন যেটা চলছে ওই ট্যাকটিক যে একজন আরেকজনকে একটু চাপাচাপি করা, কিন্তু একটা ধারণা নিশ্চয়ই করা যায় যে এই যুদ্ধে যদি আবার যুক্তরাষ্ট্র জড়ায় তার ক্ষতি ইরানের চেয়ে কম হবে না। তো দেখার বিষয় যে সামনে কিভাবে ব্যাপারগুলো ঘটতে থাকে। আপনি মানে একজন সাংবাদিক হিসেবে কি মনে করেন, মনে কি হয় এটা একটা শান্তির পথে আমরা যেতে পারি বা দুই দেশ যাবে? একটা প্রত্যাশা কিন্তু রয়েই যায়, কেননা আপনি লক্ষ্য করুন যে এখানে যে পক্ষগুলো এই সমঝোতা আলোচনার চেষ্টা করেছে, যেমন ধরুন পাকিস্তান, তুরস্ক, মিশর, তারপরে সৌদি আরব, তারা কিন্তু তারা চেয়েছে যে যে কোনো না যে কোনো ভাবে যেন আবার যুদ্ধ পরিস্থিতিটা তৈরি না হয়, কেননা এর ফলে গালফ দেশগুলোর আহ, অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ, এবং জ্বালানি সংকটে কিন্তু আপনি দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশ তো পড়ে গেছেই, বরং আমাদের দক্ষিণ এশিয়া এবং এই অঞ্চলটিও নানাভাবে ব্যাপক তারা ঝুঁকির মধ্যে আক্রান্ত আমরা হয়েছে। পড়ে ব্যাপক আছি। জি, অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সুতরাং আপনি দেখেছেন নিশ্চয়ই যে অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই যুদ্ধবিরতি যেন বজায় থাকে এবং যে আমরা কন্টিনিউ করে। জি, সুতরাং আমরা অবশ্যই এটার পেছনে গোটা পৃথিবী আমার ধারণা যে তাদের একটা ফোকাস রাখবে এবং উভয় পক্ষকে অন্তত আলাপ আলোচনার মধ্যে রাখার একটা চেষ্টা করবে। জি, আমরা আশায় থাকতে চাই। মাশকাত হোসেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সুদূর পাকিস্তান থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।